নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে যে শুধু কেবলমাত্র আপনাদের আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন এবং আগামী দিনেও বহন করে নিয়ে যাবেন বলে যারা এখনো প্রতিজ্ঞাবদ্ধ, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আধুনিক যুগে দাঁড়িয়েও আয়ুর্বেদ যে সত্যি সত্যি ভাবে কার্যকারিতা করছে, আয়ুর্বেদ যে সত্যি সত্যি আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে পারে, এই যে আমাদের প্রতি একটা আস্থা, আয়ুর্বেদের প্রতি যে একটা বিশ্বাস যারা গড়ে তুলেছেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসকেরা। আজকেও আমাদের মধ্যে এমন একজন মানুষ উপস্থিত, যে মানুষটি যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন, ডাক্তারবাবু কিন্তু তখনই আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা একটু নিজেদের প্রতি একটুখানি যত্নশীল হই, খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখি, নিজেদের ঘুমের দিকে একটু খেয়াল রাখি, একটু যদি প্রাণায়াম করতে পারি নিয়ম করে, তাহলে কিন্তু অনেকটাই আমরা সুস্থ থাকবো। আর অসুস্থতা হলে তো আছেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। তো চলুন আজকের লাইভ ফোন অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আর সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যথাজনিত সমস্যা। যে কোনো ব্যথাই হোক, নর্মাল ব্যথা হতে পারে, কিংবা জয়েন্ট পেন হোক, ব্যাক পেন হোক, নি পেন হোক, এগুলো কিন্তু আমাদের মধ্যে রয়েই গিয়েছে। তো এই ব্যথাজনিত সমস্যা এই মুহূর্তে কেন এত ইনক্রিজ করছে, আর ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও স্যার এটা বেশি দেখা দিচ্ছে কেন, মানে কি কারণে হচ্ছে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, ব্যথা বলতে আমরা যেটা বলছি মাসকুলোস্কেলিটাল পেইন, বা ধরুন মাংসপেশি এবং হাড়ের যে ব্যথা, সেগুলো নিয়ে আমরা আলোচনাটা করছি। এবার ইয়াং জেনারেশনের ক্ষেত্রে কি হচ্ছে, যারা ধরুন কর্মরত, তাদের ক্ষেত্রেই বেশি দেখা দিচ্ছে এই সমস্যাটা। কারণ তাদের কি হচ্ছে, অনেক ঘন্টা ধরে কিন্তু একই কাজের মধ্যে ইনভলভ হতে হচ্ছে, এবং যারা দেখা যাচ্ছে চেয়ার বাউন্ড জব, মানে চেয়ারে বসে কাজকর্ম বেশি ঘন্টা ধরে করছেন, কোনো ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকছে না, লাইফস্টাইলটা রুটিনের মধ্যে নেই, মানে ঠিক ডিসিপ্লিনের মধ্যে নেই, তাদের ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। কারণ শরীরের যে একটা ক্ষমতা, তার থেকে বাইরে বেরিয়ে কিন্তু তারা কাজ করে ফেলছে একই জায়গায় বসে বসে। এতে কি হচ্ছে, স্টিফনেস চলে আসছে মাসেলের মধ্যে, জয়েন্টটা হার্ড হয়ে যাচ্ছে, সেখানে মুভমেন্টস কম হয়ে যাচ্ছে, আলটিমেটলি ব্যথার কিন্তু সৃষ্টি হচ্ছে। এর জন্যই আমরা আজকাল দেখছি অল্প বয়সের ছেলে মেয়েরা বা ইয়াং জেনারেশনের ক্ষেত্রে এই ব্যথার প্রবলেমটা কিন্তু আসছে কোমরে, তার সাথে সাথে কিন্তু ঘাড়েও। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যালো। যাই হোক, আমরা কোনো কারণে হয়তো ওনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারলাম না, অনেক দুঃখিত। স্যার, যেটা আমরা বলছিলাম আর কি, আপনি দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যেই যে ব্যথাজনিত সমস্যা বেশি হচ্ছে, তার কারণ কি একটা খাদ্য খাওয়ার কিংবা লাইফস্টাইলও হতে পারে, যার জন্য এত ইনক্রিজ করছে? হ্যাঁ, লাইফস্টাইলটাই আমি বললাম, যেটা ধরুন কাজের ধরনটা যখন ঠিক হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা ধরুন চেয়ারে বসে যারা কাজ করছে, ঘাড় নামিয়ে কম্পিউটারের মধ্যে কাজ করছে, এদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু বেশি দেখা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই তার সাথে খাওয়া দাওয়াটা কিন্তু একটা ম্যাটার করে। কেমন দেখুন, যখন কেউ খুব বেশি কাজ করছে একইভাবে, তাদের মাইন্ডটা কি হয়, অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকে তারা, ঠিক আছে। তার ফলে কি হয় দেখবেন, তারা কিন্তু যদি সেই কাজ করতে করতে খাবার খাচ্ছে, অনেক বেশি খাবার খেয়ে ফেলে, এবং এই বেশি খাবার খেতে খেতে কি হচ্ছে, তাদের ওবেসিটির দিকে কিন্তু তারা চলে যাচ্ছে। আপনি দেখবেন আইটি সেক্টরে যারা চাকরি করছে, বেশিরভাগ মানুষেরই, যেহেতু ওনাদের চেয়ারে বসে কাজ, তার জন্য ওনাদের উদাহরণটা দিচ্ছি, দেখবেন তাদের কিন্তু মোটার সংখ্যাটা বেশি, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে দেখবেন ভুঁড়ি অনেক বেশি, বা ধরুন মহিলাদের ক্ষেত্রে সেখানে দেখবেন হিপ থাইজ অনেক বেশি ফ্যাট হয়ে জমে গেছে। কারণ খাবারের ধরনটা, যে খাবারটা হচ্ছে, সেই খাবারের মধ্যে কিন্তু ক্যালোরি অনেক হাই থাকছে, যেই ক্যালোরিটা কিন্তু বার্ন হচ্ছে না, স্টোর হয়ে যাচ্ছে ফ্যাট হিসাবে শরীরের মধ্যে, তার জন্য তাদের ওবেসিটির দিকে চলে যাচ্ছে। এবং যেহেতু অনেক বেশি স্ট্রেসে থাকে, স্ট্রেসটা রিডিউস করতে গিয়ে কিন্তু মানুষ
মানসিক চাপ কমাতে গিয়ে মানুষ খেয়ে ফেলে বেশি, ঠিক আছে? মানসিক চাপ যাদের থাকে তারা কিন্তু খেয়ে ফেলে বেশি, সেই জন্য। এবং খাবারের মধ্যে আজকাল কি আছে, বেশিরভাগই কিন্তু সবাই বাইরের যেহেতু ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, তার মধ্যে কিন্তু বলবো স্টার্চ জাতীয় খাবারগুলো বেশি, হয় ময়দার জিনিস খাচ্ছে, না হলে চালের জিনিস খাচ্ছে, এগুলোই আমরা কিন্তু দেখতে পাই। তার জন্য বেড়ে যাচ্ছে। এই ওজন বাড়ার সাথে সাথে কি হয়, কোমরের যে একটা গঠন থাকে হাড়ের, সেই হাড়ের গঠনগুলো নষ্ট হয়, সেগুলো যেমন থাকা উচিত তার থেকে বদলে যায়। ঘাড়ের ক্ষেত্রেও তাই, যখন অতিরিক্ত ওজনের চাপ পড়ছে ঘাড়ে পিঠে, তখন কিন্তু যেহেতু তারা সামনের দিকে ঝুঁকে কাজ করছে, সেই চাপে কি হচ্ছে, আরো কিন্তু ঘাড়ের শেপগুলো চেঞ্জ হচ্ছে হাড়ের। এর ফলে কি হচ্ছে, নার্ভগুলো যেই গেছে ওখান দিয়ে, সেই নার্ভগুলোর উপরে চাপ পড়ছে এবং আমাদের কিন্তু সেই ব্যক্তিরা এই ব্যথাটা অনুভব করছে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি পূজা হাইদার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার বলুন কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, আমার বয়স 23। সমস্যা হচ্ছে মাথায় প্রচুর চুল। হেয়ার ফল হচ্ছে, এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? প্রায় 6 মাস। প্রায় 6 মাস। আচ্ছা শুনুন স্যার আচ্ছা, বলছেন। আপনার ধরুন খাদ্য খাবারের ধরনটা কেমন? হ্যালো? খাদ্য খাবার নর্মাল, আমি ওকে ফাস্ট ফুড খাই না। আচ্ছা, ফাস্ট ফুড খাচ্ছে না। আপনার ওজন কি বেশি না কম? ওজন বলতে একটু বেশি হয়ে গেছে এখন। আপনি কোনো সময় থাইরয়েড চেক করেছেন? হ্যাঁ, করেছিলাম, সবদিন করেছি এখনো। আচ্ছা আচ্ছা, আপনার আরেকটা এবার আমায় বলুন যে রাতে আপনার ঘুম ঠিক মতো হয়? শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনার ওখানে ফ্যান চলছে বোধহয়, ওর জন্য কথাগুলো কেটে যাচ্ছে। আপনি আপনার রাতে ঘুম ঠিক মতো হয়? আমি আপনার বড় বুঝতে পারছি না। আচ্ছা, আপনি টিভিতে শুনতে আপনি থাকুন, স্যার টিভিতে বলছেন। শুনুন, আমি বলছি। দেখুন, যারা একটু রিকোয়েস্ট করব, যারা ফোন করছেন দেখবেন আশেপাশে কোনো ফ্যান চললে বা ধরুন টিভির আওয়াজ থাকলে কিন্তু আপনারা আমাদের কথা শুনতে পাবেন না, একদম। ঠিক আছে? আমাদেরও অসুবিধা হবে আপনাদের কথাটা শুনতে। তো ওগুলো থেকে একটু সরে গিয়ে কথা বলবেন, সুবিধা হবে। এবার বলছি যে আপনার যে চুল পড়ছে, চুল পড়ার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম একটা খুব সাধারণ কারণ, যেটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, সেটা হচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সি। যদি আপনার শরীরের মধ্যে আয়রনের ঘাটতি থাকে, সেখানে কিন্তু আপনার চুল পড়বে। এবার আয়রনের ঘাটতিটা ঠিক করতে গেলে আপনার খাদ্য খাওয়া ঠিক করতে হবে, ব্লাড টেস্ট করে দেখতে হবে আপনার ব্লাডের মধ্যে ফেরেটিন যে আয়রনের মাত্রাটা কতটুকু আছে, সেটা যদি নর্মাল না থাকে তার মানে বুঝতে হবে তার থেকে হয়তো আপনার চুলটা পড়ছে, সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্টটা হবে। দ্বিতীয় আরেকটা প্রবলেম, যেটা থাইরয়েডের সমস্যা। এই থাইরয়েডের সমস্যা কিন্তু পুরুষ মহিলার দুজনেরই থাকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি সংখ্যায় দেখা যায়। থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু দেখবেন চুল আপনার কিন্তু পড়ছে, চুল নষ্ট হয়ে যাচ্ছে। তো সেখানে আপনার থাইরয়েডের চিকিৎসাও করতে হবে এবং চুলের চিকিৎসাও করতে হবে, দুটোই করতে হবে। তৃতীয়ত আরেকটা ব্যাপার, যে মানসিক চাপ আছে। যদি আপনার মানসিক চাপ খুব বেশি থাকে, সেখানে যে আপনার স্ট্রেস হরমোনগুলো অতিরিক্ত মাত্রায় যদি নিঃসরণ হয়, তাহলে দেখা যাবে যে কিন্তু আপনার কিন্তু চুল পড়ছে। সাথে অন্য কোনো শারীরিক সমস্যাও থাকতে পারে, কিন্তু এটাও একটা বড় সমস্যা, যে চুলের সমস্যা, সেটাও কিন্তু এফেক্ট হবে। তো এগুলোর জন্য আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে, এগুলোর জন্য একবার এসে আমাদেরকে দেখাতে হবে। দেখিয়ে ডাক্তারবাবুদের সাথে আলোচনা করলে ডাক্তারবাবুরা বুঝবে কি কারণে অ্যাকচুয়ালি আপনার চুলটা পড়ছে। সেই অনুযায়ী যখন ট্রিটমেন্ট নেবেন, দেখবেন আস্তে আস্তে সেই প্রবলেমটাও সলভ হয়ে যাচ্ছে এবং আপনার যে চুলের সমস্যাটা সেটাও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। দেরি করবেন না, কারণ চুলের প্রত্যেক দিন কিন্তু চুল ড্যামেজ হতে থাকে, ঠিক আছে? যত বেশি তাড়াতাড়ি করবেন তত চান্সেস থাকবে বেশি চুল গজানোর। আর যত ডিলে করবেন, চুলের গোড়া যদি নষ্ট হয়ে যায়, সেখান থেকে কিন্তু দ্বিতীয়বার আর চুল আসবে না। তো এটা মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব একবার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার, আমি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতে চাই। বলুন, কে বলছেন? আমি বারুইপুর থেকে সত্যেন বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন সত্যেন বাবু, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডাক্তারবাবুর সাথে আমি একটু পার্সোনাল ব্যাপারে একটু ডিসকাস করতে চাই, বা পসিবল একটু বলবো আমার প্রবলেমটা? একদম একদম নিশ্চয়ই বলুন।
আচ্ছা, অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে লাস্ট 2 বছর হলো। তো বিবাহিত জীবনে কিছু সমস্যা হচ্ছে, ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে কিছুটা প্রবলেমস হচ্ছে। তো এক্ষেত্রে আমি কিছু লোকাল হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু সেরকম ভাবে আমি কিছু ডেভেলপমেন্ট পাইনি। তো ডাক্তারবাবু যদি কিছু সাজেশন দেন কিংবা আমার কি করণীয় সেটা যদি দেন। আচ্ছা, আপনি আমায় একটু বলুন, আপনার দেখুন এই পুরুষদের কিন্তু যৌন সমস্যা, এটা মানুষের কিন্তু লজ্জা করার কোনো ব্যাপার নেই, এটা একটা বড় সমস্যা, ঠিক আছে? এটা একটা সোশ্যাল প্রবলেম বলতে পারেন। কারণ আমি একটু অনেকদিন ধরে প্রবলেমটা ফেস করছি। হ্যাঁ, তো আমি আপনাকে বলছি, আপনার কি ইরেকটাইল ডিসফাংশন হয়? হ্যাঁ, ইরেকটাইল ডিসফাংশন সমস্যা রয়েছে। আচ্ছা, দেখুন এবার আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। এইটার মেন কতগুলো কারণ আছে। ফার্স্ট যেটা বলবো, ফার্স্ট এটার হচ্ছে যে ব্লাড সার্কুলেশনের অভাব। দেখবেন, একটা উদাহরণ দিলে বুঝবেন, যখন মানুষ জিমে গিয়ে ব্যায়াম করে তখন কিন্তু তার মাসেলগুলো পাম্প হয় এবং সে সময় তার কিন্তু বডি অনেক বেশি হট থাকে, গরম থাকে। তার কারণ হচ্ছে সে যে মানে এক্সারসাইজ করছে, তাতে কি হচ্ছে, তার ব্লাড সার্কুলেশনটা খুব বাড়ে এবং তার সাথে সাথে কি হচ্ছে, সে কিন্তু ক্যালোরি বার্ন করে, যার জন্য বডির মধ্যে এনার্জি তৈরি হয়, হিট এনার্জি একটা তৈরি হয়। এবং আমাদের যদি শরীরের মধ্যে আমাদের যে পুরুষাঙ্গ মানে যৌন অঙ্গ যেটা আছে, সেখানে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের একটা কারণ হচ্ছে যে এই ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না, তার জন্য ইরেকশন হয় না। ঠিক আছে, এটার কারণটা কেন হয় না? একটা কারণ হতে পারে সেখানে সেই ব্যক্তির হয়তো কোনো কার্ডিয়াক সমস্যা থাকতে পারে, যেখানে ব্লাড ভেসেলস দিয়ে ভালো করে হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না। হাই বিপি থাকতে পারে, সেখানে থাকতে পারে যে সুগারের প্রবলেম, ডায়াবেটিস পেশেন্ট যদি কেউ থাকে, তার কাছে ক্ষেত্রে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনগুলো হবে। এগুলো হচ্ছে খুব কমন কারণ যার জন্য হয়। আচ্ছা, আবার ধরুন কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে সাইকোলজিক্যাল একটা এফেক্ট থাকে। কিরকম সাইকোলজিক্যাল এফেক্টটা? ধরুন তার মানসিক চাপ খুব বেশি। যখন মানসিক চাপ মানে আজকালকার অনেক রোগকেই বলা হয় সাইকোসোমেটিক, মানে মন থেকে সেই কোষের ওপরে কিন্তু, মন থেকে শরীরের কোষের ওপরে কিন্তু এফেক্ট হয়। ধরুন কারো অতিরিক্ত স্ট্রেস, সে কিন্তু তখন যদি রিলেশন করতে যায়, ফিজিক্যাল রিলেশন করতে যায় তার পার্টনারের সাথে, তখন কিন্তু তার মন আর শরীর কিন্তু এক হতে পারছে না। তার জন্য তার যে ইচ্ছেটা, চাহিদাটা তখন কিন্তু তার ঠিক মতো তৈরি হচ্ছে না। তার জন্যই কিন্তু তার কিন্তু ইরেকশনটাও ঠিক মতো হবে না। এটা একটা কারণ। যদি দেখা যায় তার পার্টনারের সাথে তার রিলেশনটা ভালো নেই, সে তাকে পছন্দ করে না, এটা হতে পারে। অনেক সময় আমরা দেখি যে ধরুন অনেক বছর বিয়ে হয়ে গেছে, বা ধরুন সে তাকে যেরকম ভেবেছিল তার সাথে, এটা কিন্তু মানসিক ব্যাপার। আমি আবার বলছি, ইরেকটাইল ডিসফাংশন সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল দুটোই কিন্তু নিয়ে একটা প্রবলেম তৈরি হয়, ঠিক আছে? তো দেখা যাচ্ছে তাকে পছন্দ হচ্ছে না। যখনই তাকে পছন্দ হবে না, তার সাথে সাথে কিন্তু রিলেশন করতেও তার পছন্দ হবে না, তখন কিন্তু ইরেকটাইল ডিসফাংশন আসতে পারে। এই প্রবলেমগুলোকে যদি ওভারকাম করতে হয়, তাহলে কিন্তু আপনার দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল প্রবলেমটাকে ঠিক করতে হবে, এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল যে প্রবলেমটা, আন্ডারলাইং কজটা থাকবে, যেটা আমি বললাম ডায়াবেটিক হতে পারে, প্রেশার বেশি হতে পারে, বা ধরুন আরেকটা হয় যেটা, সেটা হচ্ছে যদি ওবেসিটি খুব বেশি থাকে। দেখবেন যেসব পুরুষের ভুঁড়ি অনেক বেশি, তাদেরকে প্রশ্ন করবেন, দেখবেন তাদের একটা প্রশ্ন কিন্তু বলবে, হ্যাঁ আমার কিন্তু ইরেকটাইল ডিসফাংশন আছে, ঠিক আছে? এবং তার সাথে সাথে আরেকটা যে ঘটনা ঘটে, প্রি ম্যাচিওর ইজেকুলেশন, এটাও কিন্তু আরেকটা প্রবলেম পুরুষদের ক্ষেত্রে, যেটা সময়ের আগে কিন্তু ইজেকুলেশন হয়ে যায়। এটাও কিন্তু বেশিরভাগটাই কিন্তু সাইকোলজিক্যাল এফেক্ট। তো এই দুটো নিয়েই কিন্তু একজনের পুরুষের কি বলবো মানে যৌন সমস্যা কিন্তু দেখা দেয়। কিন্তু এটাকে ঠিক করে নেওয়া উচিত। আয়ুর্বেদের খুব ভালো চিকিৎসা আছে। কেন করে নেওয়া উচিত? না হলে কিন্তু অনেক দেখা গেছে ডিভোর্সের একটা কারণ কিন্তু এটা, ঠিক আছে? মহিলারা অনেক সময় প্রকাশ করতে পারে না, পুরুষরা কি করে, লজ্জা পেয়ে এটা ডাক্তারবাবুদের কাছে আসে না। আমি আপনাকে ধন্যবাদ দেবো যে আরো 5 জন এটা শুনছে, এবং আপনি এটা মানে এটাকে এতটা গুরুত্ব দিয়ে আপনি ফোনটা করেছেন। আপনার ফোনের জন্য আরো হাজার হাজার লোক কিন্তু, দর্শকরা কিন্তু এটা বুঝতে পারছে যে এটাকে কিন্তু লোকানোর জিনিস নয়। এটা কোনো এরকম নয় যে এটা কোনো গুপ্ত রোগ না। মানুষ ভাবে এটাকে বললে লজ্জা, একেবারেই লজ্জা নয়। এটা একটা মানে শারীরিক কন্ডিশন। এটাকে না ঠিক করতে পারলে দেখা যাবে যে যে একজনের সন্তান ধারণ মানে হতে গিয়ে প্রবলেম হচ্ছে। তো সবসময় তো মহিলার সমস্যা থাকে তা নয়, সন্তান ধারণ করতে গিয়ে তখন দেখা যায় পুরুষেরই সমস্যা রয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তান ধারণ হচ্ছে না মহিলার।
তো সেগুলোর জন্য এটাকে একেবারে ফেলে রাখবেন না, এটাকে প্রায়োরিটি দেবেন। এবং যাদের ধরুন বিয়ে হয়নি, তাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে, বিয়ে করতে চায় না, ভয় পায়। তারা ভাবে যে যদি আমার এরকম হয়, আমার যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, প্রিম্যাচিওর ইজেকুলেশন হয়, তাহলে কি করব, আমার সম্পর্ক ভেঙে যাবে। আর এগুলো যে সাইকোলজিক্যাল এফেক্ট তার মাথার মধ্যে ঢুকে গেছে, তো এইটা বের করতে হবে। এটার জন্য কিন্তু আমাদের এখানে কাউন্সিলিংও করা হবে সেই পেশেন্টকে, তার সাথে সাথে পরামর্শ দেওয়া হবে কি করতে হবে, এবং তার ট্রিটমেন্ট হবে, যেটা থেকে সে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আসতে পারে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুরজিৎ সরকার বলছিলাম। হ্যাঁ বলুন সুরজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? কি বলছেন? বলছি আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। একদম, আপনার কি শারীরিক সমস্যা বলবেন, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 40 প্লাস। হুম। আর সমস্যা বলতে চুল খুব উঠে যাচ্ছে, মাথা চুল। হেয়ার ফল হচ্ছে, তাই তো? এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? সমস্যা তো ছিল, সারা বছরই কমসম থাকে, কিন্তু ইদানিং দেখে একটু বেশি হচ্ছে। এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন এই সমস্যার জন্য? কি বলছেন? এই সমস্যার জন্য আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার না, ওইরকম পরামর্শ নেই। নানা রকম শ্যাম্পু মাথায় দিয়েছি, আচ্ছা দিয়েছি নানা রকম। শুনুন স্যার আচ্ছা, বলছেন। আচ্ছা, আপনি আমায় বলুন যে আপনার যে চুলটা উঠে যাচ্ছে, এটা আপনার রাতে ঘুম ঠিক মতো হয়? ঘুম 6 ঘন্টা হয়। না, 6 ঘন্টা ঘুমটা কি একদম সাউন্ড স্লিপ হয়, যে একদম টেনে ঘুমোচ্ছেন, ঘুম ভেঙে না যাচ্ছে না না, না বা না 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 না, মাঝখানে ঘুম ভাঙবে। ঘুম ভেঙে যায়, ডিস্টার্ব হয় ঘুমটা, তাই তো? এবং হ্যাঁ, আপনার হ্যাঁ। কি কোনো মানসিক চাপ রয়েছে? একটু টেনশন থাকে কম বেশি। কম বেশি। আরেকটা, আপনি আমায় বলুন খাদ্য খাবারের ধরনটা কি? আমরা নর্মাল যেরকম বাড়ি রান্না হয় সেরকম। আচ্ছা, পেটের কোনো সমস্যা আছে? এ তো মাঝে মাঝে ডিস্টার্ব হয়। মাঝে মানে কি পেটের হজম হয় না? হজম বলতে পটির সমস্যা হয় মাঝে মাঝে, ওটা মাঝে মাঝে, খুব রেয়ার। আচ্ছা, আরেকটা কথা বলুন, আপনার কোনোদিন থাইরয়েডের কোনো সমস্যা হয়েছিল, বা কোনোদিন মাপিয়েছিলেন থাইরয়েড? কি বলছেন? থাইরয়েড কোনোদিন টেস্ট করেছিলেন, থাইরয়েড? না না না, করা হয়নি, করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আমি একটু আগে চুলের কথা বলছিলাম, মহিলাদের চুলের কথা, যেমন পুরুষদের ক্ষেত্রে 2-3টে ব্যাপার আরো থাকে। একটা তো ধরুন পুরুষদের মানসিক চাপটা একটু বেশি থাকে, যেহেতু কর্মক্ষেত্রটা একটা প্রায়োরিটি থাকে পুরুষদের ক্ষেত্রে, তো এই জিনিসটা একটা হয়। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে, এই যে স্ট্রেস যদি বেশি থাকে না, তখন আমাদের স্ট্রেস হরমোনটা বেড়ে বেশি। ভালো হরমোন যেটা মানে আনন্দের হরমোন, সেগুলো কিন্তু তখন চাপা পড়ে যায়। সেক্ষেত্রে কি হয়, সেটা শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু এফেক্ট পড়ে, এবং চুল বা স্কিনের মধ্যেও এফেক্ট পড়ে। তো সেটা দেখতে হয় আমাদের। তারপরে আরেকটা ব্যাপার আছে, ছেলেদের একটা সেক্স হরমোন আছে, যেটার জন্য কি হয়, ডিএইচটি বলা হয়। এই ডিএইচটিটা কি হয়, আমাদের যে চুল পড়া মেল প্যাটার্ন বা ফিমেল প্যাটার্ন, সেগুলোর ওপরে কিন্তু কাজ করে। এবার ডিএইচটি ব্লকার আমাদের কিন্তু তখন ইনটেক করতে হয়, যাতে ডিএইচটিটা আমার চুলটাকে ফেলে দিতে না পারে, ঠিক আছে? তো এরকম অনেকগুলো কারণ থাকে। মেন ব্যাপার এটা যেটা করতে হবে, আরেকটা যেটা আমি বলছিলাম হজমের ব্যাপার। যদি হজম ঠিক না থাকে, দেখা যাচ্ছে লিভার ফাংশন ঠিক নেই, হজম ঠিক মতো হচ্ছে না। হজম ঠিক না হলে কেন হয়, যে পুষ্টি যেটা আমরা খাচ্ছি ধরুন, সেই পুষ্টিটা আমাদের রক্তে যায় না। রক্তে না গেলে যে বিভিন্ন রকম যে জিনিসগুলো তৈরি হয় আমাদের শরীরের মধ্যে, সেগুলো কিন্তু হতে পারে না। তার জন্য কি ওটা শরীর থেকে বেরিয়ে যায় মল হিসেবে, অটোমেটিক মানুষ একজন কিন্তু আনহেলদি হয়ে যায়, সেখানে চুলটাও কিন্তু এফেক্ট করবে। তো তাহলে এরকম- স্যার এই জায়গায় দাঁড়িয়ে মানে ডাইজেশনের জন্য কি ধরনের খাদ্য খাওয়ার আমাদের খুব খাওয়া উচিত? হ্যাঁ, দেখুন, ডাইজেশনের জন্য খাদ্য খাবার বলতে আমাদের একজন যে কোনো একজন মানুষের সুস্থ থাকার জন্য খাদ্য খাবার যেটা থাকবে, সেটা কিন্তু সঠিক টাইমে হবে, একটা ব্যাপার আছে, এবং সঠিক জিনিস পরিমাণ মতো হবে। যেমন ধরুন আমরা বলি, ঘুম থেকে ওঠার পর আপনি 1 গ্লাস গরম জল খাওয়ার পর আপনি যে ব্রেকফাস্ট করবেন, ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে ব্রেকফাস্টটা করে নিতে হয়। এটা হচ্ছে একটা নিয়ম। ব্রেকফাস্টটা অতিরিক্ত গাঢ় করবেন না, মানে গুরুপাক করবেন না, সেটা হালকা করবেন। যেহেতু সারা রাত আপনার পেট স্টমাক খালি থাকছে, কোনো কিছু খাওয়া হচ্ছে না, অ্যাক্টিভিটি হচ্ছে না, সকালবেলাতেই তার মধ্যে অতিরিক্ত মাত্রায় যদি কিছু দিয়ে দেন, তাহলে কিন্তু
গন্ডগোল হবে। হালকা খাবার খাবেন হচ্ছে ব্রেকফাস্ট। লাঞ্চটা আপনি আনন্দ করে মানে একদম বিভিন্ন আইটেম দিয়ে খেয়ে নিন, ঠিক আছে, যেটা যেটা আপনার পছন্দ। হ্যাঁ, অবশ্যই বলবো অতিরিক্ত মাত্রায় তেল দিয়ে কোনো একটা ডিপ ফ্রাই অতিরিক্ত মাত্রায় বা রেগুলার খাওয়া, বা ধরুন খুব খারাপ তেলে রান্না করে খাওয়া, বা ধরুন আরেকটা বলবো যে যে মশলাগুলো দিয়ে রান্না হয় সেগুলোকে তেলের মধ্যে ভেজে ভেজে পুড়িয়ে ফেলা, এইটা না করে হালকা ফ্রাই করে অল্প তেল দিয়ে রান্না করে খাবেন। যাই খান সবই কিন্তু দেখবেন হজম হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্যার এখনকার দিনে অনেকেরই একটা মানে এই টাইমিংটা চলছে যে অনেকেই সময় পাচ্ছেন না যে টিফিন করে বাড়ি থেকে বেরোবেন, তারপরে দেখা যাচ্ছে লাঞ্চটা খুব হেভি করে খাচ্ছেন, তো এটা কতটা ক্ষতিকারক হতে পারে না শরীরের দেখুন, জন্য? প্রথম কথা হচ্ছে না খেয়ে থাকাটাই খারাপ, ঠিক আছে। না খেয়ে থাকা যাবে না, আর ইচ্ছে থাকলে উপায় হয়, ঠিক আছে। অনেকেই বলে যে না টাইম পাচ্ছি না। আপনাকে হালকা খাবারের মধ্যে কিন্তু পার্টিকুলার কিন্তু ফিক্সড কিছু নেই। তেমন যদি কারো যদি ছাতু সহ্য হয়, আপনি ছাতু গুলে খেয়ে নিন, 5 মিনিটও লাগবে না ছাতুটা গুলে খেতে, ঠিক আছে। এতটুকু টাইম আপনি বার করতেই পারেন। যদি বাই চান্স আপনার কাজ করতে করতে রেডি হতে হতে একটা ফোন আসে, আপনি তো ধরে নেন, তাহলে মনে করবেন ওই টাইমটাই আমি ছাতুতে দিয়ে দিচ্ছি। এবার অনেকের ছাতু সহ্য হতে নাও পারে, তাহলে আপনি কেন একটা ফ্রুটস খান, একবারে এক ধরনের ফ্রুটস খাবেন, ওটা বেটার, ঠিক আছে। মিষ্টি ফল টক ফল একসাথে খাবেন না, কারণ অনেকের টক ফলে অ্যাসিডিটির ধাত থাকে। স্যার খালি পেটে কি ফলটা খাওয়া যায়? মানে একদম যখন একদম যদি আমি একদম খেতে এটা চাই? আগে একটা কথা ছিল, খালি পেটে ফল, ভরা পেটে ফল, খালি পেটে জল। জল। আসলে ব্যাপারটা ওরকম নয়, ভর পেট ফল বলা হতো, সেটাকেই যেমনি চেঞ্জ হয়ে যায় না কথা অনেক সময়, একদম। দেখবেন একটা জায়গার নাম থাকে একরকম, অন্য নামে পরিবর্তন হয়ে যায় মানুষ পরিবর্তন হয়ে বলতে যাচ্ছে, বলতে। বলতে। এটাও তাই, খালি পেটে জল মানে কি, খাবার আগে আপনি যখন খালি থাকছে পেটটা তখন আগে জল খেয়ে নিচ্ছেন। কেন জল খাচ্ছেন? যাতে আপনার এই খাদ্য নালীটা পরিষ্কার থাকে এবং পেটের মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটা যাতে হালকা হয়ে যায়, তার জন্য খালি পেটে জল খেতে বলা হচ্ছে। এবার ভরপেট ফল, পেট ভরে ফল খান। দেখবেন যখনই আপনি পেট যতই ভরে ফল খান, আপনার কিন্তু দেখবেন কিছুক্ষণ পরে খিদে পেয়ে যাচ্ছে, মানে মেটাবলিজমটাকেও ঠিক করে। তাই আপনি যদি আগে খেয়ে নেন সকালবেলা ব্রেকফাস্টে ফল, দেখবেন আপনার যখন ভাতটা খাবেন দুপুরে, পরিমাণটাও বেশি খেতে পারবেন, খিদেটাও আসবে এবং হজমটাও দেখবেন সুন্দর মতো হয়ে যাবে। মানে স্যার আমরা কোনো টাইমে স্টমাকটাকে খালি রাখা যাবে না, কিছু হ্যাঁ, না কিছু খাদ্য কিছু খাওয়া না কিছু দিয়ে? খেতে হবে, কিন্তু এমন খাবার নয় যেটা ক্ষতিকারক। মানে আপনি খালি না রাখতে চাইলে আপনি চানাচুর কিনে খেয়ে নিলেন, সেটা কিন্তু হেলদি না। আমরা মুখের সাথে খেয়ে নিই, কিন্তু ওটা সমাধান নয়। যেগুলো আমাদের যেসব জিনিস প্যাকেটে রেডিমেড আসে সেই সব খাবারগুলো নয়, যেগুলো আমরা তৈরি করে খেতে হয়, বা ধরুন খাবারটাকে আমার বানিয়ে খেতে হবে। যেমনি ধরুন ছাতু আসে প্যাকেটে, কিন্তু আমার ওটা গুলে বানিয়ে খেতে হবে। এমন নয় যে আপনি ওই যেটা বললাম চানাচুর বা ওই ধরনের কিছু একটা আনলেন, স্যার অনেকেই চিপস দেখা কিনে যায় নিয়ে এসে- যাতায়াতের সময় ক্যাডবেরি কিংবা চকলেট খাচ্ছেন, তো এটা কি মানে খাওয়া যেতে পারে সেই হ্যাঁ দেখুন, সময়? ক্যাডবেরিজ যেটা আছে ডার্ক চকলেট বলা হয়, সেটার মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট আছে। অ্যান্টি অক্সিডেন্টের কাজ হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো, ঠিক আছে। ওটা হেলদি, ওটা খেতে পারেন, কিন্তু ডার্ক চকলেট সবাই পছন্দও করে না, আর হয়তো রেগুলার খেলো না, কোনোদিন খেলো কোনোদিন খেলো না। ওটা খেলে কোনো ক্ষতি নেই। এবার ওটা আপনি বলছেন যে সকালবেলা খেতে পারে কিনা, খেলে তেমন কিছু ব্যাড এফেক্ট নেই তার, কারণ তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে, ঠিক আছে। অনেকেই আছে যারা ধরুন নিজেদেরকে মেনটেন করার জন্য তাদের ওয়েট কমানোর জন্য কিন্তু ডার্ক চকলেট খায়, রেগুলার খায়, একদম। সেটা যথেষ্ট ভালো। সেটা সকালেই খেতে হবে এমন নয়, আপনি দিনের যে কোনো সময় কিন্তু ওটা খেতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বললেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি গল্পা থেকে বলছি। হ্যাঁ বলুন কে বলছেন? আমার নাম শর্মিষ্ঠা সাহা। আমার একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আমার চুলটা পেকে যাচ্ছে, মানে আচ্ছা, তো বয়স কত? যাচ্ছে আর কি। বুঝলাম, বয়সটা কত? আমার বয়স হচ্ছে 19 বছর। 19 বছর? হ্যাঁ। আচ্ছা, 19 বছরেই চুল পেকে যাওয়ার মতন সমস্যা স্যার? আচ্ছা, আপনি প্রথমে বলুন যে আপনার কিসে পড়ছেন এখন, পড়াশোনা করছেন এখন? আমি এইচএস দিচ্ছি। এইচএস দিয়েছেন তো? আচ্ছা, আপনার একটা বলুন, রাতে ঘুম ঠিক মতো হয়? না, রাতে ঘুম ঠিকঠাক হয়, 1টা-2টোর সময় আমার ঘুম আসে। কেন এতক্ষণ জেগে কেন থাকছেন? আপনি কি কোনো মোবাইল ঘাটার জন্য জাগছেন, না সত্যিকারের ঘুম আসছে না? সত্যিকারের ঘুম আসতো না, অ্যাকচুয়ালি দুপুরে যেটা ঘুমাতাম
রাতে আর ঘুম আসতো না। না, এইবার আপনার এই হ্যাবিটটাকে একটু চেঞ্জ করে ফেলুন এবং রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাবেন, খেয়ে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা পর শুতে চলে যাবেন। তখন কিন্তু মোবাইল ইউজ করবেন না, সেটা দূরে সরিয়ে রাখবেন। তার দুটো কারণ, আমাদের যে মোবাইলের যে আপনি যখনই জোর করে কিছু মানে দেখেই যদি যান, তখন যে আপনার খাবার পরে যে একটা ঘুমের তন্দ্রা আসে সেটা কেটে যায়। ঠিক আছে, এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে লাইটটা আপনার চোখে পড়ে মোবাইল ইউজ করলে, ঠিক আছে, ব্লু লাইট। এই ব্লু লাইটটা যে কোনো রঙের ব্লু, মানে যে কোনো ধরনের ব্লু লাইট আমাদের ঘুমটাকে ডিস্টার্ব করে। আমাদের যে গুড হরমোন, ওই ভালো হরমোনটাকে কিন্তু ও সরিয়ে দেয়। ঠিক আছে, ওটা নিঃসরণ হতে অবস্ট্রাকশন দেয়, তার জন্য কিন্তু ঘুমটা আসতে চায় না। ঠিক আছে, আর রাতে অন্ধকারে ঘুমোবেন, লাইট জ্বালিয়ে নয়। যদি জ্বালাতেই হয় লাল রঙের বাল্ব জ্বালাবেন, সেটা কোনো ক্ষতি করবে না। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যে চুল অতিরিক্ত মাত্রায় পড়ছে, একটু দেখতে হবে আপনার শরীরের যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন সেই পুষ্টিটা আপনার সাফিসিয়েন্ট হচ্ছে কিনা। ঠিক আছে, আয়রনের ডেফিসিয়েন্সি আছে কিনা, এটা দেখতে হবে। এটা পরীক্ষা করলে পাওয়া যাবে। তাছাড়া আপনার আরেকটা ব্যাপার, এই যে রাতে ঘুমোচ্ছেন, এইটাকে চেঞ্জ করতে হবে। আর খাওয়া দাওয়ার কোয়ালিটিটা কেমন, আপনি কি খাবার দাবার খান বেশি? আমার তো খাওয়া দাওয়া বলতে দুপুরবেলা ডাল ভাত এসবই খাওয়া হয়, আর রাতে রুটি। আচ্ছা, দুপুরে বাড়িতেই আছেন তাহলে, তাই তো এখন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুপুরবেলা ডাল ভাত। শুনুন, এই যে আপনি ডাল ভাত বললেন, তার সাথে হয়তো মাছ মাংস ডিমের কিছু একটা খাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার যেটা মুখ দিয়ে বেরোলো না, তার মানে সেটা খাচ্ছেন না, সেটা হচ্ছে শাকসবজি। আচ্ছা। আমরা যে মাছ মাংস ডিম মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো খাই, এগুলো শরীরের মধ্যে কাজ করতে গেলে এবং শরীর সুস্থ রাখতে গেলে আমাদের ভিটামিনস আর মিনারেলস এর দরকার হয়। বেশি মিনারেলস এন্ড ভিটামিনস কিন্তু আমরা শাক সবজি ফলমূলে পাই। ঠিক আছে, তো ওগুলোও খেতে হবে পাশাপাশি। আমি একটা প্লেট বলছি, এভাবে মেনটেন করুন। একটা প্লেট যতটা খাবার খাবেন, একবারে হাফ পোর্শন খাবেন শাকসবজি স্যালাড, আর হাফ পোর্শনের হাফ খাবেন হচ্ছে ভাত বা রুটি, আর হাফ খাবেন প্রোটিন জাতীয় খাদ্য খাবার। প্রোটিনও দরকার, সবই দরকার। সবগুলো এভাবে খাবেন এবং হজমটা যাতে ঠিক থাকে টাইমে খাবেন। রাতের খাবার একটু তাড়াতাড়ি খাবেন, ঘুমোতে যাবেন খাওয়া দাওয়ার ঠিক 1-1.5 ঘন্টা পরে। বেশি রাত করবেন না, ঘুমোতে যাওয়ার সময় মোবাইল রাখবেন না। দেখবেন আপনার কিন্তু চেঞ্জ হবে। যদি দেখছেন তাতেও হলো না, আমাদের সাথে যোগাযোগ করে একবার দেখিয়ে নেবেন। অনেক ধন্যবাদ। আর আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু রামনগরে আপনারা এই মুহূর্তে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে পাচ্ছেন এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু সেখানেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপেও কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আর আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে আয়ুর্বেদকে ভালোবেসে চিকিৎসার মাধ্যমে মানুষদের সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। ম্যাডাম, আপনার নাম কি? মিতালি দাস। কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপি তে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না,
খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম, তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। হ্যাঁ, এখানে কিন্তু ওষুধ খেয়ে মোটামুটি ভালো আচ্ছা, আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই। হ্যাঁ, চলাফেরা করতে বা চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না। তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথার বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যা 6-7 বছর থেকে, হ্যাঁ। কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে, আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর, আর ঘাড়টা হয়েছে 2 বছর থেকে। আচ্ছা, মোটামুটি এগুলো সবগুলো এখন আপনি উপকার পেয়ে গেছেন? হ্যাঁ, অনেকটা ভালো আছে। হ্যাঁ, এখন আগের থেকে অনেক সুবিধা হচ্ছে চলাফেরা করতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যারা দেখছে আপনার ভিডিওটা, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আপনাদের অ্যালোপ্যাথি চিকিৎসা করে যদি ভালো না হয়, তাহলে আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভালো অবশ্যই হবেন। আমার মনে হচ্ছে আমি সুফল পেয়েছি, এটুকুই বলবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপি তে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি, এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? লাস্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112। 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ, আচ্ছা, কোন রকম আর কোনো কমপ্লিকেশন, আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আমরা প্রত্যেকেই কিন্তু বেসিক্যালি যারা মেয়েরা রয়েছি, যাদেরকে বাইরে অনেকটা সময় কাজের সূত্রে কাটাতে হচ্ছে, তারা কিন্তু অনেকটাই স্কিন জনিত সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে এই মুহূর্তে যেতে হচ্ছে। কারণ ওয়েদার কিন্তু ইতিমধ্যেই মুড সুইং এর মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে চলে গিয়েছে। তার জন্য দেখতেই পারবেন যে কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো দেখবেন প্রচন্ড রোদ পড়ছে। তার জন্য কিন্তু আমাদের বাহ্যিক যে শারীরিক সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু দিন দিন ইনক্রিজ হয়ে যাচ্ছে। মেচেদার মতন সমস্যা পড়ছে, এবং আপনি দেখবেন খুব অল্প বয়সী মেয়েদেরই কিন্তু ডার্ক সার্কেলের সমস্যা ইতিমধ্যেই প্রচন্ড পরিমাণে দেখা দিচ্ছে। তার সাথে অ্যালার্জি জনিত সমস্যা তো রয়েছে, তাছাড়া ফাঙ্গাস জনিত সমস্যা। এই মুহূর্তে যারা হয়তো অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজেছেন, বাড়ি যেতে হয়তো অনেকটা সময় রয়েছে, যেতে যেতেই দেখতে পাচ্ছেন আপনাদের সেই বৃষ্টির জলের কারণে আপনাদের হাতে পায়ে কিন্তু চুলকানির মতন সমস্যা হচ্ছে, এবং ফাঙ্গাস জনিত সমস্যা, ব্যাকটেরিয়া দেখা দিচ্ছে, এবং তার থেকে কিন্তু নানা রকম শারীরিক সমস্যা হচ্ছে। আর এই শারীরিক সমস্যা থাকলে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের এই শারীরিক সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে পারেন, তার জন্যই কিন্তু আজকে আমাদের এই স্টুডিওতে লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আপনারা যে কোনো শারীরিক সমস্যার, বাহ্যিক কিংবা আভ্যন্তরীণ সমস্যার সমাধানের জন্য অবশ্যই আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই পারেন। তার জন্য আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে আপনাকে। নমস্কার।
স্যার আজকে দিনে দাঁড়িয়ে আমরা বেসিক্যালি যারা ওয়ার্কিং তাদের তো অনেকটা সময় বাইরে কাটাতে হচ্ছে এবং তার সাথে সাথে ওয়েদারের একটা মুড সুইং চলেই আসছে। তো এই কারণেই অনেকেই দেখা যাচ্ছে ডার্ক সার্কেলের মতন সমস্যা হচ্ছে, কিংবা বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছে তার জন্য ফাঙ্গাস জনিত সমস্যা হচ্ছে বৃষ্টির জলটা লেগে। তো এই কারণগুলো যদি একটু আমাদেরকে দর্শকদেরকে বলেন। দেখুন, ডার্ক সার্কেলের সমস্যাটা একটা অন্যরকম ব্যাপার, আর ফাঙ্গাল ইনফেকশনটা একটু আলাদা। জেনারেলি ফাঙ্গাল ইনফেকশন গুলো স্যাঁতস্যাঁতে জায়গায় হয়, ঠিক আছে? মানে দেখবেন ফাঙ্গাস যেমনি ধরুন ব্যাকটেরিয়া একটা রোগ বা জীবাণু, তেমনি ফাঙ্গাসও কিন্তু একটা জীবাণু। সেটা কিন্তু মানুষের শরীরেও রোগ সৃষ্টি করে, আবার দেখবেন বাড়ির মধ্যে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় দেখবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা স্যাঁতস্যাঁতে জায়গায় কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা তৈরি হয়। ধরুন আপনি খুব বেশি ঘামে ভিজছেন, ভালো করে জায়গাটা মুছছেন না বা ড্রেস চেঞ্জ করছেন না, দেখবেন যে ফাঙ্গাল ইনফেকশন একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবং এটা খুব বাজে ইনফেকশন, যেটা শরীর থেকে চলে যেতে চায় না, সারতে চায় না। দেখা গেছে অনেকেই আমাদের কাছে আসছে যারা বলছে ওষুধ লাগালে বা ওষুধ খেলে ঠিক থাকছে, যেই ছেড়ে দিচ্ছে আবার হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব মানে সতর্কভাবে এটাকে পরিচর্যা করতে হবে। শুধু ওষুধ খেলেও হবে না, তার সাথে ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু নিজের হাইজিনটাও মেনটেন করতে হবে, এটা একটা বড় ব্যাপার। তো এই ফাঙ্গাল ইনফেকশন গুলো হয়। আবার দেখবেন বর্ষাকালে, এই যে এখন বর্ষাকালেও হবে। যদি আপনি ভেজা জামা কাপড় পরে ফেলেন, অনেকে ইনার ওয়্যার গুলো পরে ফেলে বা আন্ডার গার্মেন্টস যেগুলো আছে সেগুলো ভেজা পরে ফেলে, সেখান থেকেও স্যাঁতস্যাঁতে জায়গা তৈরি হবে এবং সেখান থেকেও কিন্তু হবে। এগুলো মাথায় রাখতে হবে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে ওইভাবে। আর যাদের হয়ে গেছে তাদের ট্রিটমেন্ট করাতে হবে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি বান্টি আসবি ক্যামেরা দিয়ে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বোনপো সম্বন্ধে। হ্যাঁ বলুন, কি সমস্যা? বয়স বলবেন। 1 বছর বয়স। 1 বছর 1 মাস বয়স? বয়স, 1 মাস। হ্যাঁ বলুন, কি সমস্যা? মোর প্রতিক্রিয়া হয় না, হ্যাঁ, মাঝে একটা ঠান্ডা লেগেছে। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে? খিদে লাগছে না, ঠান্ডা লেগেছে স্যার, বডি ক্লিয়ার হচ্ছে না। পটি ক্লিয়ার হচ্ছে না, পেটে করে মাঝে মাঝে। হ্যাঁ মাঝে মাঝে কি হয়? পেটে করে। পেট ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, এই যে এই সময়টা 1 মাস বয়স, তো এই সময় বাচ্চারা মায়ের দুধই কিন্তু খেতে হবে। এবং মায়ের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু বাচ্চার ক্ষেত্রেও সেটার এফেক্ট হয়। যেমন ধরুন মায়ের যদি দেখা যাচ্ছে গ্যাস, অ্যাসিডিটি এগুলো বেশি থাকছে, তাহলে কিন্তু বাচ্চারও দেখবেন যে অ্যাসিডিটি হতে পারে, দুধ খাওয়ালে দুধটা বমি করে দিতে পারে বা কাঁদতে পারে। পেটের যন্ত্রণায় অনেক সময় কিন্তু বাচ্চারা দেখবেন কাঁদছে। আরেকটা হচ্ছে, এত ছোট বাচ্চাকে তো কেউ তোলা খাবার খাওয়ায় না, কিন্তু আজকালকার দিনে অনেক সময় ফ্যাশন হয়ে গেছে তোলা খাবার খাওয়ায়, সেখানে কিন্তু কনস্টিপেশনের প্রবলেমটা আসবে। তো এটা মাথায় রাখবেন। প্রথম কথা হচ্ছে 1 মাসের একটা বেবি, তার কিন্তু খুব সতর্কভাবে তাকে কেয়ার করতে হবে, নজর রাখতে হবে। এই যে ঠান্ডা লেগে যাচ্ছে, মায়ের ঠান্ডা লাগলেও কিন্তু বাচ্চার ঠান্ডা লাগবে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জটার জন্য যদি বারে বারে ধরুন একবার গরম একবার ঠান্ডা, এসিতে থাকছে, তারপরে আবার বৃষ্টির জলের ধরুন একটু ছোঁয়া পাচ্ছে কোনোভাবে, ধরুন জানলা দরজা খুলে রাখছেন, সেখান থেকে বাষ্পগুলো চলে আসছে বৃষ্টির, তো এরকম যদি হয় তাহলেও কিন্তু ঠান্ডা লাগার চান্স আছে। একটা এমন টেম্পারেচার মেনটেন করুন যেটা ডেইলি মেনটেন করতে পারবেন, ওরকম টেম্পারেচার যেটা বাচ্চাটাকে রাখুন। হ্যাঁ অবশ্যই আরো যখন একটু বড় হবে তখন প্রকৃতির সাথে ওকে কিন্তু অ্যাডজাস্টও করতে হবে। তাকে তেল মালিশ করুন, একদম পিওর তেল দেখবেন যেগুলো খুব ভালো কাজ করে বাচ্চাদের মালিশের জন্য, সেগুলো করুন। আর পটিটার জন্য দেখুন, খেয়াল রাখুন যে খাদ্য খাবার মাও ঠিক খাচ্ছে কিনা, মার সাথে কিন্তু সন্তান যুক্ত থাকে, এগুলো করবেন। আর ধরুন ইমার্জেন্সি কিছু হলে যে চাইল্ড স্পেশালিস্টের সাথে আছে সেই চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলে নেবেন। একদমই তাই, ডাক্তারবাবুরা কিন্তু যখনই লাইভ ফোন অনুষ্ঠানে আসছে তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে 8 থেকে 80 যে বয়সেরই আপনি হন না কেন, কিংবা আপনাদের
আত্মীয়রা থাকুক না কেন, যদি আমরা একটু নিজেদের খাদ্য খাবারের ওপর যত্নশীল হই, নিজেদের ঘুমের প্রতি একটু যত্নশীল হই, আর যদি একটু বাড়িতে একটু ঠিক মতন করে প্রাণায়াম করতে পারি নিজের মতন করে, তাহলে দেখবেন আমরা অনেকটাই রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকবো। আর যদি শরীর খারাপ হয়, যদি আপনি চান যে না আর কেমিক্যাল যুক্ত মেডিসিনগুলো আপনি কনজিউম করবেন না, একদম আয়ুর্বেদিক পদ্ধতিতেই সুস্থতা আরোগ্য লাভ করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে। কারণ এখানকার চিকিৎসকের যেটা করে থাকেন সেটা হচ্ছে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করে থাকেন, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো শারীরিক সমস্যারই রুটটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয়, তাহলে কিন্তু সেই শারীরিক সমস্যা আপনার বারবার ফিরে আসতে পারে। আর এখানেই জয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অভিজ্ঞ চিকিৎসকেদের। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, ইতিমধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে যে আন্ডার আই ডার্ক সার্কেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো এটা কি কারণে হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন, কিংবা এর থেকে বেরোনোর কি উপায় রয়েছে? এটার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে রাত জাগা। ঠিক আছে, এটা কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেল কিন্তু শুধু এই কারণে হয় না যে সূর্যের আলোর সামনে বেশি ঘুরছে বা কিছু, এটার একটা বড় কারণ হচ্ছে যে রাত জাগা। তাছাড়া ধরুন আর একটা প্রবলেম আছে যে রাত জাগছে, দিনে হয়তো কলেজ বা স্কুলে চলে যাচ্ছে, ঠিক মতো ঘুম হচ্ছে না, এগুলো। দ্বিতীয় হচ্ছে স্ট্রেস। আজকাল বাচ্চাদের মধ্যে কিন্তু খুব বেশি স্ট্রেস, একটা স্কুলের স্টুডেন্টের ক্ষেত্রেও হয় বা একটা কলেজের স্টুডেন্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে স্ট্রেস কিন্তু আছে। বিভিন্ন কারণে স্ট্রেস হয়। যখন ছোট থাকে পড়াশোনার জন্য স্ট্রেস হয়, আবার যখন একটু বড় হয়ে যাচ্ছে তার সোশ্যাল একটা লাইফ আছে, সেই তার কারণে দেখা যাচ্ছে যে তার বন্ধু বান্ধবদের নিয়ে মানসিক চাপ বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু দেখা যায়। তার জন্য কিন্তু তার ওই ডার্ক সার্কেল আসতে পারে। আবার এমন হয় যে পুষ্টিকর খাদ্য খাবার খাচ্ছে না, যার জন্য ঘাটতি পড়ে যাচ্ছে, পুষ্টির অভাব, সেক্ষেত্রেও কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেল আসতে পারে। তারপরে অনেক সময় কি হচ্ছে যে এই বয়স সন্ধির কালটা মেয়েদের ক্ষেত্রে ধরুন কিছু প্রবলেম হচ্ছে, ধরুন পিরিয়ডস এর সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায়, বা ধরুন লিউকোরিয়ার মতো সমস্যা অতিরিক্ত মাত্রায় আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে আন্ডার আই ডার্ক সার্কেল মেয়েদের ক্ষেত্রে হচ্ছে। তো এরকম অনেকগুলো কারণ আছে, সেটার জন্য আমাদের কাছে একবার আসতে হবে। আসার পর তাকে দেখে তার বুঝে সেইভাবে ট্রিটমেন্ট করলে এটাকে কিন্তু ঠিক হবে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, বলছি আমি দমদম থেকে বলছি। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার সম্বন্ধে আমি জানতে চাইছি। আমার বয়স 53 বছর। আচ্ছা, বলুন কি সমস্যা আপনার? আমার সমস্যা হচ্ছে পায়ের নিচে, পাতার উপরে ব্লাড জমেছে, বুঝেছে? আচ্ছা, আমি একটা লোকাল ডাক্তার দেখিয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, এখন মানে মোটামুটি, কিন্তু তখন ভালো হয়েছিল, তবুও আমি ওষুধ চালাচ্ছি, কোমর ওষুধ খাচ্ছি, কিন্তু ব্লাডটা কমে গেছে অল্প অল্প, কিন্তু পেছন দিকটা কালো কালো হয়ে রয়েছে। মানে আপনার এই যে ব্লাডটা চামড়া জমেছে, উঠেছে। হ্যাঁ, হ্যাঁ বলছি, আপনার যে ব্লাডটা জমেছে, আপনি কি কোনো আঘাত পেয়েছিলেন সেখান থেকে, না না, অটোমেটিক্যালি? না, আঘাত পাইনি। আচ্ছা, কোন শুনুন। পোর্শনে হচ্ছে? ওজনটা বেশি, ওজনটা আমার 84 কেজি হয়েছে। আচ্ছা, ওজনটা আচ্ছা, আপনার যে বলছেন যে সেখানে ব্লাডটা ক্লট হয়েছে কোন জায়গাটায়? পায়ে, পাতার উপরে দিকটা। আচ্ছা, মানে হঠাৎ করে ব্লাডটা ক্লট হয়েছে এবং সেখানে কোনো রকম আঘাতও খাননি, ওষুধ না, খেয়ে? এই পায়ে, হ্যাঁ, পাতার উপর দিকটা, হ্যাঁ, আঘাত খাইনি। ওটাতে একদিন দেখছি ব্লাড জমেছে, ব্যথা ব্যথা করছিল, ব্লাড জমেছে। আচ্ছা, এখন কি আছে প্রবলেমটা? এখন কি হচ্ছে? এখন প্রবলেম দিয়ে মানে সামান্য সামান্য তো ব্যথা সেরকম নেই, উপরে ছালটা উঠছে আস্তে আস্তে করে, কিন্তু একটু কালো কালো হয়ে রয়েছে। আচ্ছা, দেখুন এটা একটু, আমি বরফ সেক দিয়েছি, বরফ, হ্যাঁ, আচ্ছা, তাতে কমেছে? তাতে একটু কম কম লাগছে, তারপরে আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। আচ্ছা, দেখুন এটার ব্লাড যে ক্লট হয়েছে এটা একটু দেখার ব্যাপার আছে, ছবিটা দেখতে পারলে সুবিধা হতো আপনাকে বোঝাতে। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আপনার একটা ছবি পাঠিয়ে একটু লিখে রাখ দিন যে আমার এই সমস্যা আছে, এটার কি ট্রিটমেন্ট আছে বা কি করতে হবে, তাহলে ছবিটা দেখে আমরা আপনাকে গাইড করতে পারবো। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। আরেকটা হচ্ছে, যদি এটা খুব রিসেন্ট থাকে তাহলে আপনি ব্লাডের ওটার জন্য আপনি ওই আইস ইসে করতে পারেন। আর যদি অনেক পুরনো ক্লট হয়ে থাকে তাহলে একটা, ধরুন আমি তো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, এই ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে এরকম। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আইসটা দিন, যেহেতু ওটাতে ফেড হচ্ছে, আস্তে আস্তে কি হবে, ওটা ব্লাড ফ্লোটার মধ্যে আবার চলে যাবে, ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। যদি দেখছেন যে কমছে না, তবে কিন্তু বলবো একবার আমাদের কাছে এসে দেখান কি হচ্ছে। এটা কিন্তু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? শুধু একটা ব্লাড ক্লট হয়ে আছে, অনেক কারণে হয়,
সেটা হ্যাঁ। কি অ্যাকচুয়ালি হয়েছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আচ্ছা। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া অন্যান্য যদি যাবতীয় আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা নিচের এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। আর এই হেল্পলাইন নাম্বারে ফোন করার সময় কিন্তু কোনো সময়সীমা নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতোই হেল্পলাইন নাম্বারে ফোন অবশ্যই করতে পারেন। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াবাসীরা পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া শুধুমাত্র আপনাদের জন্য এই মুহূর্তে রামনগর নতুন চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদাতে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচারিয়াকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আবারও বোলপুরে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচারিয়াকে, ঝাড়গ্রামে পাচ্ছেন এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, রায়গঞ্জে পাচ্ছেন এস ঘোষালকে, ডিব্রুগড়ে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আবারও হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনিকেই ডাক্তারবাবুরা পৌঁছে যাচ্ছেন। আপনারাও কিন্তু নিজেদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান পেতে আপনাদের নিকটবর্তী ক্লিনিকে পৌঁছে যেতেই পারেন। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার রয়েছে সর্বদা আপনাদের পাশে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, দেবাঞ্জন দাস। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার শারীরিক সমস্যা তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স 33। আর সমস্যা হচ্ছে যে মানে আমার দাঁতের এনামেলটা বাদামি রঙের হয়ে গেছে আর দাঁতগুলো মানে মাড়ি থেকে একটু ফাঁক ফাঁক হয়ে আছে। আচ্ছা, এই সমস্যা কতদিন ধরে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা পুরো হয়ে গেল 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। আচ্ছা, আপনি কি কোন রকম নেশা করেন? ওই পান? না, কোনো নেশা করি না, কিন্তু মানে আমি আগে মানে লবণ আর তেলকে মানে ড্রাগ করতাম, তো বুঝতে পারছি না কি জন্য হলো। আচ্ছা, দেখুন মানে বাদামি রঙের হয়ে গেছে। হ্যালো, বাদামি কালারের হয়ে গেছে বলছেন? হ্যাঁ, সেরকম বাদামি কালারের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখুন আপনাকে বলছি আপাতত আপনি একটা কাজ করুন, নুন আর তেল দিয়ে আপনি আগে করতেন তাই বলছেন তো? হ্যাঁ, আগে মানে লবণ আর তেল দিয়ে ড্রাগ করতাম। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, নুন আর তেলের সাথে একটু হলুদ মেশাবেন, ঠিক আছে? নিয়ে ওটা ব্রাশ করবেন, আর দিনে 2 বার করে ব্রাশ করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মাড়ি যে মানে দাঁতগুলো বেরিয়ে আসছে বলছেন মাড়ির থেকে, মাড়িটা আপনার দুর্বল হয়ে গেছে। ঘরোয়া ভাবে একটা কাজ করুন, আপনি পেয়ারা পাতা নেবেন, পেয়ারা পাতা ভালো করে ধুয়ে সেটা মানে গরম জলে ফোটাবেন বেশ কিছুক্ষণ। ফোটানোর পর যে জলটা তৈরি হবে সেই জলটা দিয়ে রেগুলার মুখ কুলুকুচি করবেন 2 বার করে। এই জিনিসটা কিছুদিন করতে থাকুন, তাতে ওই মাড়ি শক্ত হয়। তার পাশাপাশি যদি মাড়িতে কোনো রকম ইনফেকশন থাকে সেটাই কিন্তু আস্তে আস্তে চলে যায়। যদি দেখছেন হচ্ছে না এতে, তাহলে বলবো একবার আমাদের কাছে আসুন, এটা দেখতে হবে অ্যাকচুয়ালি কি থেকে এই প্রবলেমটা হচ্ছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচের হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন।
শরীর থাকলে শরীর খারাপ হবে, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না। আপনি যদি সত্যি সত্যি চান যে কেমিক্যাল মুক্ত মেডিসিন জীবনযাপন করবেন কিংবা একটু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচবেন আগামী পরবর্তী জীবনটা, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে আয়ুর্বেদের। কারণ আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি। শুধুমাত্র গাছগাছড়ার গুণাবলী যার মধ্যে বর্তমান, সেই সকল ওষুধের কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না। একদম নিশ্চিন্তে কিন্তু আপনারা আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী দিনটা খুব সুন্দর করে এগিয়ে যেতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো ইতিমধ্যেই, তার আগে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমার সমস্যা বলতে আমার সকালে উঠলে শরীরটা খুবই দুর্বল লাগে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 30। 30। আর এটা এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে আপনার? সমস্যাটা কতদিন হচ্ছে বলতে আমার সমস্যাটা প্রায় 1-1.5 বছর হয়ে গেল। আচ্ছা যখন ঘুম থেকে উঠি তখন একটু দুর্বল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার খাওয়া দাওয়ার ধরনটা বলুন। খাওয়া দাওয়ার ধরন হ্যাঁ, শাক সবজি মাছ মাংস সবই খাই। আচ্ছা, রাতে ঘুম ঠিক মতো হয়? রাতের ঘুমটা ঠিক মতো হয়? ঘুম ঠিক মতো বলতে আমি 10টা সাড়ে 10টায় ঘুমিয়ে পড়ি, সকাল 6টার সময় উঠি। বা তাহলে ঘুমটা ঠিক হয়, তাই তো? আচ্ছা, আর কষ্টটা কেমন হচ্ছে? কি কি কষ্ট হচ্ছে আরেকবার বলুন। কি বলছেন? আপনার শারীরিক যে সমস্যাটা হচ্ছে আরেকবার বলুন। ওই যে সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন দুর্বল লাগে। শরীরটা খুবই দুর্বল লাগে। আচ্ছা, আর তারপরে কিছুক্ষণ পরে হাঁটা চলার পরে বা এ করার পরে আবার আস্তে আস্তে ঠিক হয়। আচ্ছা, এবার আপনি আমায় বলুন যে আপনার সুগার কি নরমাল আছে বা টেস্ট করেছেন কোনো সময়? ওগুলো টেস্ট করা হয়নি। আচ্ছা, আপনি একটা কাজ করুন, দুটো জিনিস করুন। একটা হচ্ছে সুগারটা টেস্ট করুন, আর একটা ইউরিনটা টেস্ট করুন, প্রস্রাবটা টেস্ট করুন, ঠিক আছে? এই দুটো টেস্ট করলে বোঝা যাবে। অনেক সময় কি হয়, ওই সুগার যদি থাকে তাহলে কিন্তু ক্লান্তি ভাবটা চলে আসে, খাওয়া দাওয়া করলেও ক্লান্ত লাগবে, কারণ খাবারটা ইউটিলাইজ হয় না শরীরে। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় পেচ্ছাবে কি হয়, ইনফেকশন থাকে। ইনফেকশন থাকলে কি হয়, শরীর থেকে প্রোটিনটা বেরিয়ে যায়। প্রোটিনটা বেরিয়ে গেলে কিন্তু তখনও কিন্তু মানুষ দুর্বল লাগবে, মাথা ঘোরাবে, ঝিমঝিম করবে, এইগুলো কিন্তু থাকে, ঠিক আছে? সারা রাত ঘুমানোর পরেও যখন আপনার একটা দুর্বলতা থাকছে, তার মানে ভেতরে কিছু একটা সমস্যা হচ্ছে। একবার এটা করুন। আর যদি মনে করছেন যে না এখন করতে চাইছেন না, তাহলে বলবো একবার আমাদের কাছে চলে আসুন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও ফিরবো আলোচনায়। স্যার, এতক্ষণ যে আমরা স্কিনজনিত সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তো যদি আমরা বাহ্যিকভাবে ঘরোয়া দিক থেকে ট্রিটমেন্ট করতে চাই তাহলে এর কি ট্রিটমেন্ট করা যেতে পারে? দেখুন, ঘরোয়াভাবে আমাদের যেটা করা উচিত সবারই, সেটা হচ্ছে পরিচর্যা করা, ঠিক আছে? আপনি কিভাবে স্কিনকে মেনটেন করবেন যাতে হেলদি থাকে, যাতে স্কিনের মধ্যে কালো দাগ না আসে, বা ধরুন আপনার রোদে পুড়ে না যায় স্কিনটা, এর জন্য কি করতে হবে? প্রথম কথা, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে গেলে কি হবে, ভালো ফেস ওয়াশ, আপনার স্কিনের জন্য উপযুক্ত সেরকম ফেস ওয়াশ ইউজ করতে হবে। কারো অয়েলি স্কিন হয়, কারো ড্রাই স্কিন হয়, কারো কম্বিনেশন স্কিন হয়, কারো অ্যাকনি প্রোন স্কিন হয়, এরকম আলাদা আলাদা স্কিন টাইপ আছে, ঠিক আছে? যাদের ব্রণ বেশি ওঠে তাদের একরকম জিনিস ইউজ করতে হবে ফেস ওয়াশ, আবার যাদের ধরুন খুব ড্রাই তাদের আরেক রকম, যাদের নর্মাল তাদের একরকম, আবার যাদের হচ্ছে ধরুন অয়েলি তাদের আরেক রকম। তো এগুলো যার একজনেরটা আরেকজন মেখে নিলে হবে না, যে বাড়িতে একটা কিনলেন সবাই একই সাথে ইউজ করা শুরু করেছেন, তাহলে কিন্তু উপকার হবে না। যার যেটা প্রয়োজন সেভাবেই ইউজ করতে হয়। তো সেইটা ইউজ করলেন, তারপরে স্কিনটা পরিষ্কার হওয়ার পর কি করলেন, সেটার স্কিনের যাতে টাইটনেসটা ঠিক থাকে, লোমকূপগুলো যাতে বড় না হয়ে যায়, তার জন্য আপনারা টোনার ইউজ করবেন। টোন, স্কিনের যে টোনটা মানে টাইটনেসটা ঠিক থাকে, তার জন্য টোনার ইউজ করতে হয়। তারপর কি করবেন, এবার ওটাকে আপনি হাইড্রেটেড রাখতে হবে, মানে তার মধ্যে যাতে ময়েশ্চারটা স্কিনে না কমে যায়, তাই জন্য ময়েশ্চারাইজার ভালো লাগাতে হবে আপনার স্কিন অনুযায়ী। কারোটা জেল বেসড হবে, কারোটা ক্রিম বেসড হবে, এবং জেলের মধ্যে আলাদা আলাদা আছে, কোনটা আপনার কখন ইউজ করবেন সেটা বলতে হবে। এইভাবে আপনি দিনের বেলা এবং সন্ধ্যাবেলা দুবার করে এই কাজটা করবেন। এবং রাতে কি করবেন, মুখটা আরেকবার ধুবেন ফেস ওয়াশ দিয়ে, ওই একটা নাইট ক্রিম ইউজ করতে হবে। নাইট ক্রিমটা হচ্ছে আপনার পুষ্টি, আপনার স্কিনের খাদ্য খাবার থাকবে তার মধ্যে। এইটা যখন করবেন, আমরা জানি যে আমাদের শরীরের যত রিপেয়ার হয়, ক্ষয়ক্ষতি হয়, রাত্রে পূরণ হয়,
যেমনি যখন আপনি রাত্রে খাবারটা দিয়ে দেবেন তখনও কিন্তু আপনার স্কিনটাও কিন্তু হেলদি হতে থাকবে। এই সব যেটা করতে হয় আমি বললাম, এটা যদি মেনটেন করতে পারেন আপনার স্কিন কিন্তু আস্তে 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 সুন্দর হতে থাকবে, অনেক বেশি গ্ল্যামার লাগবে আপনার স্কিনে। এবং এটার জন্য যেগুলো করতে হবে আমি বললাম সেগুলোর ব্যবস্থা কিন্তু আমাদের এনবিপিতে আছে। এখানে আমাদের প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো ইউজ করলে আপনি কিন্তু এই সুফলটা পাবেন। স্যার, তাহলে যদি কেউ স্কিন জনিত সমস্যা আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে চায় তাহলে কি কি ট্রিটমেন্ট পাবে এনবিপিতে? এনবিপিতে দেখুন, এনবিপিতে আয়ুর্বেদিক তো মেডিসিন আছে, খাবারও আছে, লাগানোরও আছে। তাছাড়া যেটা আমি বলছি, এনবিপিতে একটা স্পেশাল ডিভিশন আছে, সেটা আয়ুর্বেদ বা অ্যালোপ্যাথ ওরকম কিছু নয়, যেখানে হচ্ছে লেটেস্ট টেকনোলজির সব ব্যবস্থা আছে, যেটাকে আমরা লা এলিগেন্স বলছি। তো এখানে স্কিনের বা হেয়ারের কিছু থেরাপি দেওয়া হয়। থেরাপিগুলো মানে কি, প্রসিডিওর দ্বারা হয়, বিভিন্ন মেশিনের দ্বারা বা বিভিন্ন মেডিসিনের দ্বারা। সেই থেরাপিগুলো দিলে কি হয়, আপনার যে সমস্যাগুলো যদি সেটা শুধু ঔষধে কাজ না করে, তাহলে কিন্তু থেরাপি এবং ঔষধ দুটো একসাথে করলে তার রেজাল্ট অনেক বেটার পাবেন আপনি। স্যার, অনেকেই আজকাল চাইছে যে ফেসিয়াল হেয়ার রিমুভ করবেন, তো এই ধরনের কি কোনো ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদের মধ্যে? এটা দেখুন, বুঝতে হবে যে ফেসিয়াল হেয়ার যেটা আছে ওটাকে হার্সুটিজম বলা হয়। মেয়েদের যে গ্রোথ হয় এটা হরমোনের জন্য হয়, ঠিক আছে। পুরুষ হরমোনটা বেশি যাদের থাকবে তাদের মধ্যেই দেখবেন গোঁফ হয়ে গেছে, দাড়ি অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে, হাতে পায়ে লোম অনেক বেশি আছে। তো এটাকে প্রথম কি করতে হবে, আমার ওই হরমোনটাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন আছে, ট্রিটমেন্ট করতে হবে। এবার ধরুন যেই লোমটা অলরেডি গজিয়ে গেছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কিন্তু লা এলিগেন্সের প্রসিডিওর আছে। সেই থেরাপিগুলো দিলে আস্তে আস্তে কিন্তু যেই লোমগুলো বাড়াবাড়ি হয়ে গেছে, অতিরিক্ত বেড়ে গেছে, সেগুলো নর্মাল বেবি হেয়ার হয়ে যাবে, যেটা একজন নর্মাল মহিলার ক্ষেত্রেও কিন্তু সেগুলো থাকে। আমরা বুঝতে পারি না, কারণ তার কালারগুলো অন্য থাকে, কালো থাকে না, তাই বোঝা যায় না। কিন্তু হেয়ার প্রত্যেক জন্য মানে স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে কিন্তু থাকবে, পুরুষ হোক বা মহিলা হোক, সেটা বাচ্চা হোক বা বুড়ো হোক, সবার কাছেই আছে। এবার কারো কম কারো বেশি, আর সেটা যখন মহিলাদের ক্ষেত্রে হয়, যে আনওয়ান্টেড হেয়ার আমরা বলি, সেটা কিন্তু ঠিক করার ব্যবস্থা আছে আয়ুর্বেদে। স্যার, তাহলে যদি আমরা তো বাহ্যিকভাবে শরীরকে সুস্থ রাখছি এমনি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে, যদি আভ্যন্তরীণভাবে সুস্থ রাখতে চাই তাহলে কি ধরনের খাদ্য খাওয়া উচিত? দেখুন, খাদ্য খাওয়ার আমি সবসময় যেটা বলি ওটাই বলবো, সব ধরনের খাদ্য খাবার আপনার প্লেটের মধ্যে থাকতে হবে, ভ্যারাইটিস থাকতে হবে। সবজি বললে একরকমই সবজি আপনি ডেইলি আলু দিয়ে তরকারি রেঁধে খাচ্ছেন, তাহলে পুষ্টি পাবেন না। সব রকম খেতে হবে। যত আপনার রঙিন হবে আপনার প্লেট খাবারের, তত কিন্তু আপনার শরীরের মধ্যে পুষ্টি বেশি যাবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। সবুজ, হলুদ, লাল যত রকম শাকসবজি আছে সেগুলো খেতে হবে। ফলও খেতে হবে, চেষ্টা করতে হবে যত রকম কালারের ফল আছে, আজকে একটা কালকে একটা, এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। একই সবজি বারে বারে না খেয়ে আজকে একটা সবজি খেলে, কালকে খেলেন একটা, পরশুদিন একটা খেলেন, আবার দেখা যাবে 2-3 দিন পর আজকের খাবারটা আবার রিপিট করছেন। বা একটা এমন সবজি রান্না করলেন, সেটা হয়তো ডেলিও হতে পারে, যার মধ্যে ভ্যারাইটিস সবজি ইনক্লুড করা আছে, সেটা তাড়াতাড়ির জন্য অনেকেই করতে পারে। আর এইটা কিন্তু আমাদের খাবারের মধ্যে প্রচলিত আছে অনেক মানে বংশ অনুযায়ী, কিন্তু আমরা দেখে আসছি যে অনেক রকম সবজি নিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা সাধারণত বলা হয় মিক্সড ভেজিটেবলস বলা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই প্রয়োজন এবং উপকারী। তার সাথে সাথে প্রোটিনেরও দরকার আছে, হালকা ফ্যাটেরও দরকার আছে। গুড ফ্যাট যেগুলো আমাদের শরীরের মধ্যে, যেটা ওমেগা 3 হিসেবে কাজ করে, বা ধরুন ভালো কোলেস্ট্রলটা তৈরি করতে সাহায্য করে, সেগুলোরও দরকার আছে। তার সাথে তো কার্বোহাইড্রেট দরকার আছে, ভাত, রুটি, এই ধরনের যেগুলো আছে, সব মিলিয়ে মিশিয়ে যখন আপনি খাবেন, দেখবেন আপনার পটি ক্লিয়ার হচ্ছে, দেখবেন আপনার হজম শক্তি বাড়ছে, এবং আপনার পুষ্টি শরীরের মধ্যে ভালো কাজ করছে, এবং আপনার হেলদি একটা সুন্দর ফিট, সুন্দর স্বাস্থ্য পাচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে সুস্বাস্থ্য মানেই কিন্তু আপনার জীবনে উন্নতির চাবিকাঠি। আর যদি আপনি চান যে আয়ুর্বেদকে ভালোবেসে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা সুন্দর করে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। কারণ এখানকার ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনি কিংবা আপনার প্রিয়জন আগামী দিনটা খুব সুন্দরভাবে, নিরোগভাবে কাটান। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।